ঘুমের মাঝে আচমকা হাতে টান পড়ায় সদ্য ঘুম চোখ থেকে উধাও হয়ে যায় নীর। বিরক্ত নিয়ে চোখ খুলে সামনে সায়নের রক্তচক্ষু দেখে মনে মনে পৈশাসিক আনন্দ এসে হানা দেয়। তবু আনন্দ মনের ভেতরে পুষে রেখে বিরক্ত নিয়ে বলে, সমস্যা কি? টিকটিকি কামড়াইছে, এভাবে ছোট বাচ্চাদের মতো টানাটানি করছেন কেন? নীরের কথায় সায়নের মেজাজ এবার টুঙ্গে উঠে যায়। সায়ন নীরকে বসা থেকে উঠে হাত জোরে চেপে বলে, ভালোর জন্য ফোন দিয়েছিলাম আর তার এই প্রতিদান দিলে? কি করলাম মিস্টার চৌধুরী আমি? ফোনের লক পাল্টালে কেন? আমি কখন কোন সময় কিভাবে কোন লগ্নে? ফাজলামো করছো আমার সাথে? নীর, লক খোলো। মাথা গরম করো না, লক খোলো ফাজিল। একেতেই চোখে ঘুম, তার মধ্যে সায়নের মুখে ফাজিল শুনে নীর রাগে কটমাট করে সায়নের হাত থেকে ছাড়ি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পুরো পানি সায়নের মাথায় ঢেলে দেয়। নীর অনাকাঙ্ক্ষিত আক্রমণে সবাই বোকা বনে যায়। সায়ন মুখ খাঁ করে নীরের দিকে তাকায়। নীর কটমট দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি? আমি লক বদলেছি, বেশ করেছি। আপনাকে বলেছিলাম দরদ দেখিয়ে আমাকে গেমস খেলতে ফোন দিয়েছেন কেন? ফোন আমার হাতে। ফোন আমার হাতে ছিল, তাই ফোনের মালকিন আমিই ছিলাম। সো কি করব না করব একান্ত আমার বিষয়। এখন ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। আর একটা কথা বললে আপনাকে আমি বাথটবে চুবাবো, মনে রাখবেন। নীর ধপাস করে শুয়ে পড়ে। সায়ন ফোনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে নীরের দিকে তাকায়। বিহান সায়নের দুই কাঁধে হাত দিয়ে বলে, একটা পুচকি মেয়ের কাছে এভাবে বোকা হয়ে যাস, ব্যাপারটা আশ্চর্য না? ও পুচকি, হাসাস না। আমাদের 10 বার বেঁচে কেনার বুদ্ধি আছে। গাইজ, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। সারাটা দিন ঘুম ছাড়া পারিস কি তোরা? তো কি করব, বসে বসে মশা মারবো? না, মশা মারা লাগবে না, ঘুমা কুম্ভকর্ণ কোথাকারের। সায়নের মন বোঝা নয় রে নয় সোজা। ফাজিলের দল, ঘুমা। ধ্যাত, আমার আবার চেঞ্জ করতে হবে। ওপরের বা পাশের একটা সেন্টার রুম আছে, ওখানে চলে যা। সায়ন রাগে কিরমির করতে করতে চলে যায়। সায়ন চলে যেতেই সবাই শব্দ করে হেসে দেয়। পূর্ব গগনে সবে মাত্র সূর্য উঠেছে। হালকা রোদে ঝলমল চারিপাশে দূর থেকে ভেসে আসছে ট্রাকে শাঁসা শব্দ করে বিকট কর্কট শব্দ হর্ন দিয়ে গেল। কর্কশ হর্নের শব্দে নীরের ঘুম বেশ হালকা হয়ে আসে। নীর আড়মোড়া ভেঙে সোফা থেকে উঠে বসে। সোফায় ঘুমানোর ফলে ঘাড়ে ব্যথা উঠেই গেছে। নীর ঘাড় বাঁকিয়ে পাশের সোফায় চোখ যেতেই সায়নের ঘুমন্ত মুখোশে ভেসে ওঠে। গায়ে আকাশি কালারে একটা শার্ট, রাতের তো হলুদ শার্ট ছিল। হঠাৎ মনে পড়লো কালকে মধ্যরাতের কথা। নীর আনমনে হেসে আবার সায়নের দিকে তাকায়। চুলগুলো হালকা সিক্ত, দুই পা টেবিলের উপর তুলে সোফায় মাথায় হেলিয়ে ঘুমাচ্ছে। নীর সায়নের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখ পড়ে বিহান, তিয়াস, রিয়া আর জানবীর ঘুমন্ত মুখ। তিয়াস বিহানের কোলের উপর পা তুলে আছে। রিয়াদ বিহানের কাঁধে মাথা ফেলে ঘুমাচ্ছে আর জানভি রিয়ার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। নীর ধীরে ধীরে উঠে সেন্টার বেলকনিতে চলে যায়। রাতে জায়গাটা যতটা না সুন্দর লাগছিল, সূর্যের আলোয় সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। নীর দুই দিকে দুই হাত প্রসারিত করে চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। সূর্যের এক ফালি রোদ্দুরে এসে নীরের মুখ পড়ে হঠাৎ কানের কাছে প্রসলি কণ্ঠ কেউ বলে ওঠে, পেয়সী। ডাকটা কর্ণপাত হয়ে নীরের ব্রেনে পৌঁছাতে নীর চট করে চোখ খুলে পেছনে তাকাতেই কই, কেউ তো নেই। ভেতরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নীর ভয়ে চোটে বাতাসও কপাল বেশিক্ত ঘাম বেয়ে পড়ে। নীর ধীরে ধীরে এদিক ওদিক তাকে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পেছনে তাকাতেই ভয়ে চেঁচিয়ে উঠতে নিলে এক বলিষ্ঠ হাত নীরের মুখ চেপে ধরে। নীর চোখ বড় বড় করে তাকায়। সামনের ব্যক্তি দাঁতে দাঁত চেপে বলে, চেঁচাচ্ছ কেন? কেউ শুনলে কি ভাববে? সায়ন নীরের মুখ থেকে হাত সরিয়ে দ্রুত গিয়ে দাঁড়ায়। নীরের একটা জোরে শ্বাস নিয়ে বিস্ময় স্বরে বলে, আপনি এখানে কি করছেন? আমারও সেম সিচুয়েশন। তুমি এত সকালে এখানে কি করছো? আমার ঘুম ভেঙে গেছিল, তাই আসলাম। ওহ, রেডি হয়ে নাও, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমিও যাব। সারা রাত ঘুমোতে পারিনি। বাড়ি যাব? সারা জীবন এখানে থাকার ইচ্ছে? এমন একটা জায়গায় মরেও শান্তি।
ওপাশটা দেখুন কি সুন্দর, কত ফুল গাছ। এরা ফুল চাষ করে? না, ফুলের টব কিনে সেখান থেকেই লাগিয়েছিল, আর এখন এত বড়। ও, কিন্তু আমি গাছ লাগালে সব মরে যায়, একটাও বড় হয় না। নীরের কথায় সায়ন স্মৃতি হেসে পকেটে 2 হাত গুজে বাগানের দিকে মুখ করে দাঁড়ায়। পাশেই নীর দাঁড়িয়ে বাগানের ফুলগুলো মুগ্ধ দৃষ্টিতে দেখছে। কোনো ফুল নেই, ডালিয়া, গোলাপ, রজনীগন্ধা, হলুদ গোলাপ, সাদা গোলাপ আর নানান বাহারি ফুলের গাছ। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যায়। হঠাৎ জাহ্নবীর কথায় দুজনেই পেছনে তাকায়, দেখে সবাই দাঁড়িয়ে আছে। কিছুটা, আমি এমনিই দাঁড়িয়েছিলাম, আর উনি ফুলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সায়নের কথায় সবার কপালে ভাঁজ পড়ে। নীর ভুরু কুচকে বলে, আমি হাডুডু কখন খেললাম? আমি তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর সুইমিং পুল কত দূরে। এই হাবুডুবু আর ওই হাবুডুবু এক না, তুমি বুঝবে না, বোকা কি না। শেষে কি বললেন? কিচ্ছু না তিয়াশা, তোর ফুলের বাগান একজনের খুব পছন্দ হয়েছে। নাম বলতে কষ্ট হয়। চোপ। সায়ন পকেটে হাত ঢুকে নীরের দিকে ঝুঁকে সামান্য ফিচলে কণ্ঠে বলে, ইয়া, আমি আজব, তাই তো সবাই বোঝে না। সায়ন ভেতরে চলে যায়। নীর হতভম্ব হয়ে সায়নের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর সবাই বেরিয়ে পড়ে। এখনও এতটা সকাল হয়নি বিধায় রাস্তাঘাট মানুষের আনাগোনা, গাড়ির আনাগোনা হাতে গোনা কিছু, তাই ট্রাফিক জ্যামে পড়ার কোনো আশঙ্কা নেই। মাঝ রাস্তায় জাহ্নবী, রিয়া, বিহান, তিয়াস নেমে সায়ন নীরকে বাই বলে চলে যায়। সায়ন আবার নীরের বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেয়। নীর জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সায়ন চুপিচাপি গাড়ি চালাচ্ছে। হঠাৎ সায়ন শান্ত কণ্ঠে বলে ওঠে, বাড়িতে কি বলবে? সায়নের কথায় নীর বাইরে থেকে চোখ সরে সায়নের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, জানি না। কিছু ভাবনি? আমি কি জানতাম এমন হবে? জানলে ভেবে রাখতাম। কষ্ট হচ্ছে? কিসের জন্য? এই যে বিয়ে ভেঙে গেল তাই। না। এক কাজ করো, বাড়ি না গিয়ে অন্য কোথাও চলে যাও। কোথায় যাব? বয়ফ্রেন্ডের সাথে পালাও। বয়ফ্রেন্ড থাকলে অন্য ছেলেকে বিয়ে করতে বসতাম না। তারপর নেমে আসে আবার নীরবতা। নীরের বাড়ির সামনে এসে সায়ন গাড়ি থামিয়ে নীরকে বের করে হাত ধরে টেনে নীরদের বাড়ির সদর দরজার সামনে ছেড়ে আবার গাড়ির কাছে ফিরে যায়। নীর আহম্মকের মতো সায়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীরকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবির, মিহি দৌড়ে নীরের কাছে যায়। নীর, তুই ঠিক আছিস? নীর, তুমি আর সায়ন কি একে অপরকে ভালোবাসতে? না। তাহলে কাল এসবের মানে কি? আর আজ আবার দিয়ে গেল কেন? তুই জানিস খালু কতটা রেগে আছে? আমি জানতাম না এসব হবে। এখন কি হবে? পুরুষওয়ালি ভরাট কণ্ঠস্বর শুনে নীরের সিঁড়ির দ্বারা বেয়ে একটা শীতল হাওয়া বয়ে যায়। বুক ধুকপুক করে ওঠে, চোখে কার্নিশ পানি এসে পড়ে। নীর অতি সিক্ত নয়নের ডাইনিং রুমের মাঝে দাঁড়িয়ে থাকা ওর বাবার দিকে তাকায়। নীরের বাবা রাগান্বিত সুরে বলেন, কেন ফিরে এসেছো? আমাদের মান সম্মান শেষ করা অবশিষ্ট কিছু আছে নাকি? বাবা, আমি সায়নের সাথে তোমার কি সম্পর্ক? নীরের বাবার কথায় নীর চমকে ওঠে। সায়নের সাথে কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক না তো। নীর কাঁপা কাঁপা গলায় বলে, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো বাবা। একটা ছেলে বিয়ের আসর থেকে এভাবে তোমাকে তুলে নিয়ে গেল, আর ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? বোকা মনে হয় আমাকে? নীরের বাবার ধমকে নীর কেঁপে ওঠে, শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে বলে, আমার কোনো সম্পর্ক নেই। আমি নিজেও জানি না উনি কেন এমন করলো। আজ থেকে শ্রাবণী ও শ্রাবণীর বাড়ির সবার সাথে তোমার যোগাযোগ বন্ধ। আজকের পর থেকে ওদের কারোর সাথে কোনো রকম কথা বলতে আর মিশতে যেন না দেখি। তোমাকে আমি শীঘ্রই তোমার বড় চাচ্চুর কাছে পাঠিয়ে দেব। বাংলাদেশ থেকে আর আমাদের মান সম্মান বৃদ্ধি করতে হবে না। নীরের বাবার কথা শুনে নীরের মাথা বিনা মেঘে বজ্রপাত হয়। নীর দৌড়ে নীরের বাবার পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলে, প্লিজ বাবা, এমনটা করো না। আমি শ্রাবণীর সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি যা বলছি তাই আমার লাস্ট ডিসিশন। কারো দ্বিমত শুনতে বাধ্য নই। চলো, রুমে চলো। নীরের বাবা নীরকে টেনে সিঁড়ি দিয়ে রুমের দিকে অগ্রসর হয়। নীর বারবার ওর বাবাকে আকুতি মিনতি করছে, কিন্তু নীরের বাবার কান অবধি সেই আকুতি ভরা স্বর পৌঁছাতে ব্যর্থ। নীরের বাবা নীর রুমে এনে ভেতর থেকে লাগিয়ে দেয়। নীর ধপ করে ফ্লোরে বসে চিল্লিয়ে কেঁদে দেয়। দাঁড়াও। নিচের বাবা গম্ভীর কণ্ঠস্বর শুনে সায়ন সিঁড়ির কাছে দাঁড়িয়ে যায়। সোফায় বাড়ির সবাই বসে আছে। সায়ন বিরক্ত নিয়ে সবার দিকে তাকিয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলে, কিচ্ছু বলবে না। নীর কোথায়? কোথায় আবার থাকবে? নিজের বাসায়। মানে তুই ওকে ওর বাসায় পৌঁছে দিয়েছিস?
তো কি করতাম, বউ করে বাড়িতে নিয়ে আসতাম। আশ্চর্য। ওকে যদি ভালোই না বাসিস তাহলে বড় আসর থেকে এভাবে টেনে হেসড়ে নিয়ে এলি কেন? কি আশ্চর্য, নিয়ে যাওয়ার সাথে ভালোবাসার কি আছে? বৌমনি, আমি বর্তমানে খুব টায়ার্ড, এখন ঘুমোবো প্লিজ। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি পরে দেব। একটা মেয়ের জীবন নষ্ট করে তুমি ঘুমাতে চাইছো? এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাবা, আমি ওর সারা জীবন নষ্ট করিনি। আর শুভ যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলে আমাকে নিজে বলেছে বিয়েটা ভাঙতে। আর শুভ অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেইখানে আরেকজনকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা কিভাবে দেবে? আর আমি যা করেছি ভেবে চিন্তা করেছি, এইটুকু বিশ্বাস আমার ওপর রাখতে পারো। তোমার ছেলে অমানুষ না, কোনো মেয়ের সম্মানহানি হোক সেটা আমি কখনোই চাইনি। আর এইটা তো নীর, আমি কখনো চাইবও না। আমি ওর জীবন নষ্ট করিনি, বাঁচিয়েছি। তুই ওকে বিয়ের আসর থেকে তুলে আনলি, সমাজের মানুষ কি ভাববে, কোন চোখে দেখবে, এটা ভেবেছিস সায়ন? নীর একটা মেয়ে, আমাদের ছেলেদের গায়ে কলঙ্ক লাগার আগে মেয়েদের চরিত্রে এ সমাজ দাগ দেয়। তুই না মেয়েটাকে বিয়ে করলি, আর না বিয়ে হতে দিলি, মেয়েটা কোথায় যাবে এটা ভেবেছিস? সমাজের সাথে মিলিয়ে চলা যায় না ভাইয়া। আর নীরের যোগ্য জীবনসঙ্গী সময় মতো এসে যাবে। নীর দুর্বল কারোর কথায় ভেঙে পড়ার মেয়ে না, এইটুকু বিশ্বাস আমার আছে। তাই আমি আবারও বলছি, ওর খারাপের জন্য আমি কিচ্ছু করিনি। গুড বাই, ঘুমোবো এখন। সায়ন চলে যায়। সায়নের যাওয়ার দিকে তাকিয়ে সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করে। সবাই জানে সায়ন কতটা জেদি, একরোখা। নীর ঠিকই বলে, সায়ন এক নম্বরের ঘাড়তারা। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সূর্যের আলো পৃথিবী থেকে বিদায় নিয়ে রাতের আধারে এসে গ্রাস করলো পুরো পৃথিবী। আকাশে দিবারাত্রি নিয়মে আজও চাঁদ তারা উঠছে। নীর ব্যালকনির দিয়ে বাইরে তাকিয়ে আছে, পরনে একটা নেভি ব্লু থ্রি পিস, সাদা ওড়না। নীরের বাবা করা আদেশ জারি করে বসলো, শ্রাবণীদের বাড়ি থেকে কেউ আসলে যেন বাড়িতে ঢুকতে না পারে। মেইন গেটের সামনের দারোয়ান ও মালিকের আদেশ অনুসারে কাজ মতো বন্ধ রুমে বসে আছে নীর। এই মুহূর্তে সায়নকে সামলে পেলে কী করতো নিজেও জানে না। এদিকে ফোনও নীরের বাবা নিয়ে গেছে। মিহি একবার এসেছিল দুপুরে খাবার নিয়ে রুমে, যেমন খাবার তেমনি ঢাকনা পড়ে আছে। নিচে কারো কথার শব্দ কানে আসতেই নিচের দিকে তাকায়। আবির মিহি দাঁড়িয়ে আছে, মিহিরের কোলে ওর 3 বছরের বাচ্চা ঘুমাচ্ছে। আবিরের হাতে লাগেজ। নীরের হঠাৎ মনে পড়ল মিহি তখন বলেছিল আজ ওরা সন্ধ্যায় চলে যাবে। আবিরের হঠাৎ অফিস থেকে ইম্পর্টেন্ট ডাক পড়েছে। আবির সবার থেকে বিদায় নিয়ে নীরের ব্যালকনির দিকে তাকায়। আবিরের সাথে মিহিও তাকায়। আবির শুকনো হেসে হাত নাড়িয়ে বাই দিয়ে গাড়িতে উঠে পড়ে। মিহিও বাই দিয়ে গাড়িতে উঠে পড়ে। নীর শুধু চেয়ে চেয়ে দেখে যায়। গাড়ি ছেড়ে দিতেই কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। নীরের বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। নীরের বাবা নিচ থেকে নীরের ব্যালকনির দিকে তাকিয়ে নিজের একমাত্র মেয়ের শুকনো মুখ দেখে চোখের কার্নিশ জলে টইটম্বুর হয়ে যায়। এমনটা না নীরকে আটকে রেখে নীরের বাবা আনন্দে বা সুখে আছে। কোনো জন্মদাতা পিতা চায় তার আদরের রাজকন্যাকে এভাবে দেখতে, কিন্তু প্রকৃতির নিয়মে বেড়া যায়, সবই করতে হয়। আমরা বাধ্য। করতে করতে পাড়া প্রতিবেশীর কারো কটু কথা নীর শুনুক, এটা মিজান সাহেব চান না। তাই তো সিদ্ধান্ত নিলে নিজের একমাত্র মেয়েকে ইউএসএ পাঠিয়ে দেবে। মিজান সাহেব একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ক্লান্ত পায়ে ভেতরে চলে যায়। শ্রাবণী, নীরের কি খবর? জানি না। ফোন দাও। ফোন অফ। দেখ গিয়ে ওর হিটলার বাপ হয়তো ফোন নিয়ে গেছে। সায়নের কথায় সবাই সায়নের দিকে তাকায়। চোখ ফুলে লাল হয়ে আছে, সদ্য ঘুম থেকে ওঠায়, মুখ কিছুটা ফুলে আছে। শ্রাবণীর মা কপট রাগ দেখিয়ে বলেন, আমরা আছি টেনশনে, আর তুমি এতক্ষণ ঘুমিয়ে এখন এসব বলছো? তো ঘুম পেলে ঘুমাবো না, তোমাদের মিটিং শুনবো? আশ্চর্য। কেন, কাল সারা রাত কি করছিলি, আর কোথায় ছিলি মেয়েটাকে নিয়ে? তিয়াসের বাবার সেন্টারে। ভালো করেছিস, যা গিয়ে আর একটু ঘুমা। আমার মতে এখন 2-3 দিন তুই নীরের সাথে কথা বলা অফ রাখ, বাড়িতেও যাস না, 2-3 দিন পর যা। সায়নের কথায় শ্রাবণীর মুখটা বেলুনের মতো চুপসে যায়। 2-3 দিন কীভাবে পারবে, যেখানে ওর সাথে দিনে 100 বার ঝগড়া না করলে শ্রাবণীর ঘুম আসে না, সেখানে পুরো 72 ঘন্টা। কথাটা মনে আসতেই শ্রাবণীর শ্বাস কিছুটা ঘন হয়ে আসে। শ্রাবণী কান্না মিশ্রিত সুরে বলে, আঙ্কেল খুব রাগী, তুই এমনটা কেন করলি ছোটদা? 2-3 দিন যেতে দে, সব ঠিক হয়ে যাবে।
সায়ন বেরিয়ে যায়। শ্রাবণীর মার রাগে গজগজ করতে করতে চলে যায়। মাঝখান দিয়ে কাটলো 5 দিন। এই 5 দিন শ্রাবণী আর নীরের সাথে যোগাযোগ করার ট্রাই করেনি। নীরের বাবা ও নিজের কথা থেকে এক চুন সরেনি। সব কিছুর মধ্যে অবাক করা বিষয়, একটা পাড়া প্রতিবেশীর কেউই নীরের চরিত্র নিয়ে বা অন্য কোনো কথা বলেনি। সবাই স্বাভাবিক আচরণ করছে। এতে মিজান সাহেব কিছুটা খটকা লাগে। তবুও একটা পাত্তা দেওয়া, উনি তো এখন মহাব্যস্ত। সামনের সপ্তাহে শনিবার নীরের ইউএসের ফ্লাইট আছে। সোমবার নীরের পাসপোর্ট, ভিসা এসব নিয়ে দৌড়াদৌড়ি করছে। নীরের মা অনেক বারণ করা সত্ত্বেও নীরের বাবা নীরের মায়ের কোনো কথা শোনেননি। অগত্যা একমাত্র মেয়েকে দূরে পাঠিয়ে দেওয়ার শোকে কেঁদে বুক ভাসাচ্ছে। নীর তো নিজেও জানে না ও কিভাবে বাস করছে। এখন আর রুমবন্দি হয়ে নয়, বাড়িবন্দি হয়ে আছে 2 দিনের। নীরের বাবা নীরের রুমে তালা খুলে দেয়, তবে বাড়ি থেকে বের হবার নির্দেশ দেয় না। রেডি হয়ে হাতে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই শ্রাবণীর বাবা শ্রাবণীর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কোথায় যাচ্ছ মামনি? বেস্টুর কাছে। আমার আর ভালো লাগছে না, আমি যাচ্ছি পাপা। আমি আসবো? না, একাই যাব। শ্রাবণী নীরের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় বেশ কিছুক্ষণ নীরেদের বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের সামনে এসে ভেতরে ঢুকতে নিলে দারোয়ান বাধা সেতে দাঁড়ায়। শ্রাবণী ভুরকুচকে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অসহায়তার চাপ স্পষ্ট। শ্রাবণী বলে ওঠে, করিম ভাই, পথ আটকালে কেন? আমাকে ভেতরে যেতে দাও। মাপ কইরো মালিক কইছে তোমাগোর বাসার কাউরে বাড়িতে ঢুকতে না দেয়, যাতে কথা না মানলে আমার চাকরি যাইব গা। আঙ্কেল এ কথা বলেছে? আর মালিককে নীর আপামনিরে কই যেন পাঠাই দিব, কি সব পাসপোর্ট আর কি যেন ওইগুলো করতেছে। দারোয়ানের কথা শুনে শ্রাবণী মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্রাবণী অশ্রুসিক্ত দৃষ্টিতে দারোয়ানের দিকে তাকে অনুরোধ করে বলেন, করিম ভাই দয়া করো, আমাকে জাস্ট একটাবার ভেতরে ঢুকতে দাও প্লিজ। আমি পারুম না, আমারে মাফ করেন, অনুরোধ করো না আপা, তোমার করে দুজনের অনুরোধ মুই ফেলতে পারুম না। আর এখন তোমারে ঢুকবার দিলে পরে মালিক জানলে আমার চাকরি শেষ। ঘরে আমার বউ বাচ্চা আছে, চাকরি চলে গেলে ওদের কি খাওয়ামো? প্লিজ করিম ভাই, আঙ্কেল জানবে না, একটাবার জাস্ট একটাবার যেতে দাও। না না, চইলা যাও, মালিক বাড়িতে আছে এখন, যাও বহিন। এমন করো না প্লিজ, দাও না একটাবার যেতে। শ্রাবণীর শত আকুতি মিনতিও কোনো কাজ হয় না। দারোয়ান নিজের কথা অনল। শ্রাবণীর উপায়ন্তর না পেয়ে কাঁদতে কাঁদতে নীরকে চেল্লিকে ডাকতে শুরু করে, বেস্টু কোথায় তুই? দেখ না, আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। বেস্টু, আই বেস্টু কোথায় তুই? আমাকে বল না ভেতরে যেতে দিতে। হঠাৎ চিরচেনা কণ্ঠ কানে আসতেই নীর শোয়া থেকে ধরপড় করে উঠে বসে। ভালো করে শুনতেই বুঝতে পারলো এটা শ্রাবণী। খুশিতে নীরের চোখ পানি এসে যায়। নীর দৌড়ে ব্যালকনিতে যায়। গেটের বাইরে শ্রাবণীকে কাঁদতে দেখে নীর ভেতর থেকে চেঁচিয়ে বলে, করিম ভাই, ওকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? ভেতরে ঢুকতে দাও। নীরের গলা শুনে শ্রাবণী কাঁদতে কাঁদতে চেঁচিয়ে পুনরায় বলে, দেখ না বেস্টু, আমাকে বলছে আমি নাকি ঢুকতে পারবো না। আঙ্কেল না করে দিয়েছে আমাদের কাউকে ভেতরে যেতে দিতে। তুই বল না আমাকে যেতে দিতে, আমি তোর কাছে যাব। করিম ভাই, আমি বলছি ওকে ভেতরে আসতে দাও। মাফ কইরো বইন, তোমরা মুই নিরুপায়, মালিক জানলে আমার চাকরি শেষ। হাত জোর করছি, প্লিজ ওকে ঢুকতে দাও। বেস্টু। নীর অশ্রুসিক্ত নয়নে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। নীর ঠোঁট চেপে কান্না আটকে বলে, চলে যা তুই শ্রাবণী, ওরা তোকে আসতে দেবে না, চলে যা। আমি আবার আসবো, আর তখন ভেতরে যাবই যাব, মনে রাখিস। শ্রাবণী কাঁদতে কাঁদতে আবার চলে যায়। শ্রাবণী যেতেই নীর মুখ চেপে বসে কেঁদে দেয়। এখন নীরের মনে হচ্ছে শুভর সাথে বিয়েটা হয়ে গেলেই ভালো হতো। কি হতো, বইয়ের অধিকার না পেলে আপন মানুষগুলো তো কাছে থাকতো। সায়নের ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণী ড্রয়িং রুমে এসে বিনা বাক্যে নিচে মেঝেতে শুয়ে কেঁদে দেয়। হঠাৎ শ্রাবণীর কান্না শুনে সবাই দরজার দিকে তাকায়। দেখে শ্রাবণী মেঝেতে গড়িয়ে কাঁদছে। এক মুহূর্তের জন্য সবাই হতভম্ব হয়ে যায়। সবাই দৌড়ে শ্রাবণীর কাছে যায় আর আজ শ্রাবণীকে তুলে বলে, চটকি কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? ওকে কে কি বলেছে বল, মেরে ফেলবো পুরো। বুড়ি কাঁদছিস কেন? কি হয়েছে? নীরের বাবা কিছু বলেছে? কথা বল না, না বললে বুঝবো কিভাবে? আমি যেতে চেয়েছিলাম, নিলি না। কি হয়েছে এটা তো বলবি।
বেস্টু। কি হয়েছে বলো? ছোড়দা, আঙ্কেল আমাদের কাউকে যেন ওই বাড়িতে ঢুকতে না দেয়, দারোয়ান ভাইকে বলে রেখেছে। আমি ঢুকতে চাইলে আমাকে ঢুকতে দেয়নি ওরা, আমাকে বেস্টুর সাথে দেখা করতে দেয়নি। কি? ওনার এত সাহস? উনি তোকে কাঁদিয়েছে? চুপ করো, যা করেছে বেশ করেছে। ওনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। আমি কিছু জানি না, আমি বেস্টুর সাথে দেখা করব অ্যাট এনি কস্ট। আঙ্কেল বেস্টুকে কোথায় যেন পাঠিয়ে দেবে, পাসপোর্ট ভিসা করছে। এখন কি হবে? কি আবার হবে? যে এসবের জন্য দায়ী সে এসব ঠিক করবে। মানে? এখানে মানার কি আছে? নীরের মতো একটা মিষ্টি মেয়ের জীবন নষ্ট করেছিস, এখন তোকেই নীরের দায়িত্ব নিতে হবে। আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো তোমরা। 2 বছরের বাচ্চা না তুমি সায়ান? তোমাকে নীরকে বিয়ে করতে হবে, অ্যান্ড এটাই আমার লাস্ট ডিসিশন। বিয়ের কথা শুনে সায়নের মাথায় আকাশ ভেঙে পড়ে। সায়ন তো এত দূর অবধি ভেবে রাখেনি। এখন কি করবে? সায়ন স্পষ্ট কণ্ঠে বলল, এই বিয়ে আমি করতে পারবো না। আমরা তোর মতামত চাইনি, আমাদের মতামত জানিয়েছি। আশ্চর্য, বলির পাঠা আমাকে কেন করছো? নীর কি মেয়ে হিসাবে খারাপ? না। ওর কি কোনো ব্যাড রেকর্ড আছে? আমার জানা মতে না। নীর কি দেখতে খারাপ? না। তাহলে তোর বিয়ে করতে আপত্তি কোথায়? বল, একটা ওয়ে দেখা। বাবা, আমি বিয়ে করছি না, ব্যাস। এতে নীর যদি হিমালয়ে চলে যায় তাহলেও না ওর সাথে আমার বনবে না। সারাদিন একটা না একটা নিয়ে আমার সাথে লেগেই থাকে। এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না। এক থাপ্পড়ে তোমার দাঁত কপাটি ফেলে দেবো। নীর সারাদিন তোর পেছনে লেগে থাকে নাকি তুই? আমরা কি বুঝি না নাকি চোখে দেখি না? কোনটা? আর তোর ভাগ্য ভালো, তোর মতো ঘাড়তাড়া নীরের মতো ইনোসেন্ট একটা মেয়ে পাচ্ছিস। ইনোসেন্ট? তুমি কাউকে ভালোবাসো? এসার কথায় সায়ন থমকে যায়। মুখের কথা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। চোখের সামনে শাড়ি পরিহিত এক স্নিগ্ধ রমণী মুখশ্রী ভেসে ওঠে। সায়ন সবার থেকে কিছুটা দূরে সরে যায়। সবাই সায়নের দিকে তাকায়। সায়ন কিছু না বলে উপরে চলে যায়। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সায়নের বাবা কাটকাট গলায় বলে, কাল সবাই রেডি থেকো, নীরদের বাড়ি যাব। অভি, আয়াত, তোমাদের ভাইকে বোঝাও, কাউকে ভালোবেসে থাকলে তার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে বলো ওকে। নীরকে বিয়ে করতে হবে, দ্যাটস ফাইনাল। বিকট আওয়াজে গেট খোলার শব্দে নীরের বাবা মিজান সাহেব চমকে সদর দরজার দিকে তাকায়। বাইরে থেকে দারোয়ানের আওয়াজ ভেসে আসছে। মিজান সাহেব ততটা পাত্তা না দিয়ে নিজের কাজে মনোবিশেষ করেন। পুনরায় সায়নের বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে সায়নের দিকে তাকায়। সায়ন ভাবশীলহীন দাঁড়িয়ে আছে। শ্রাবণী মা রুক্ষ কণ্ঠে বলে, সব জায়গায় এমন গুন্ডামি করিস কেন তুই? ছাড়ো তো ওর কথা, ঘাড়তাড়াকে বলে লাভ নেই। তোমার ছোট ছেলেকে বলে দাও ভিতরে গিয়ে কোনো রকম সিন ক্রিয়েট না করলে ভালো হয়। এইটা কি করলেন আপনি? মালিক আমার চাকরি নিয়ে ভেবে এখনো জাননি বলছি। হায় হায় রে, গেটটা ভাঙাইল রে। এখন আপনি চুপ না করলে আপনার মুখ ভেঙে দেব। সায়নের শান্ত ভঙ্গির ধমকানোতে দারোয়ান দমে যায়। সায়নরা সবাই নীরদের বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে নীরে পাসপোর্ট ভিসার সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখছিল নীরের বাবা। রান্নাঘরে নীরের মা রান্না করছেন। হঠাৎ মিলিত পদধ্বনিতে কাজে বিঘ্ন ঘটায়। মিজান সাহেব বিরক্ত নিয়ে পাশ ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে মুখটা গম্ভীর হয়ে যায়। ভরাট কণ্ঠে বলে, আপনারা এখানে কি করছেন? সায়ন স্মিত হেসে নীরের বাবার পা ধরে সালাম করে। সায়নের আকস্মিক কাজে সবাই হতভম্ব হয়ে যায়। সায়ন আবার একগাল হেসে নম্র স্বরে বলে, আমার বউকে কোথায় পাঠানোর ফোন দিয়ে আসছেন শ্বশুরমশাই? সায়নের কথায় সবাই 880 ভোল্টে শক খায়। ততক্ষণে নীরের মার রান্নাঘর থেকে এসে পড়েছে। নীরের বাবার কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে সায়নের দিকে তাকায়। সায়ন নীরের মাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম শাশুমা। সায়নের মুখে শাশুড়ি মা ডাক শুনে নীরের মায়ের মুখ তৎক্ষণে হা হয়ে যায়। নীরের বাবা কপট রাগ দেখিয়ে ইয়ার কি করছো আমাদের সাথে? আর তোমরা সবাই এখানে কি করছো? শ্রাবণী বাবা ইতস্তত গলায় বলে, ভাইজান আমরা বসে ঠান্ডা মাথায় কথা বলি। আমি বেস্টুর কাছে যাব। ওর সাথে তোমার কি কিছুই নেই? ওর সাথে কথা বলতে পারবে না? তোমরা ড্রয়িং রুমেই বসো। শ্রাবণী কাঁদো কাঁদো হয়ে সায়নের দিকে তাকায়। সায়ন ফিচিল কণ্ঠে বলে, ননদ তার ভাবির কাছে যাবে, তাতে আপনি বাধা দিতে পারেন না শ্বশুরমশাই। তখন থেকে শ্বশুরমশাই করছো। আমার কোন মেয়েকে তুমি বিয়ে করেছো? এই দেখো, আপনার তো একটাই মেয়ে নাকি আরও আছে? আচ্ছা, তারা বড় নাকি ছোট? না মানে শালি নাকি আপু, এইটাই জানার ইচ্ছে। ভাবি আপনারা বসুন না, দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন? ওনার মাথার ঠিক নেই এখন, তাই এভাবে কথা বলছে, কিচ্ছু মনে করবেন না।
নীরের মায়ের কথায় শ্রাবণী সবাই ড্রয়িং রুমের সোফায় বসে। সায়ন আয়াত দাঁড়িয়ে থেকে শ্রাবণী কাউকে কিছু না বলে দৌড়ে নীরের রুমের দিকে চলে যায়। মিজান সাহেব কিছু বলতে চেয়েও পারলেন না। বেডে উপর হয়ে শুয়ে আছে নীর, হাতে একটা কলম এটাই পর্যবেক্ষণ করছে আর নাক টানছে। কাঁদছে না, এতক্ষণ কাঁদার ফলে এখন নাক টানছে। হঠাৎ দরজা খুলে কেউ জাপটে ধরে, নীর ভড়কে যায়। শ্রাবণী নীরকে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে কেঁদে দেয়। বেষ্টু, শ্রাবণী। নীর তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে শ্রাবণীকে দেখে, বেশ কিছুটা চমকে যায়। নীর দরজায় দিকে উকি দিয়ে তো আতঙ্কিত কণ্ঠে বলে, বেষ্টু, তুই এখানে কি করছিস? কেউ দেখলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। বাড়িতে ঢুকলে কিভাবে? কেউ দেখেনি তো? কিরে, কথা বল। আমাকে কিছু বলার সুযোগ দে বেষ্টু ভাবি। শ্রাবণীর কথায় নীর চমকে শ্রাবণী দেখে চোখ বড় বড় করে তাকায়। শ্রাবণীর ডাকটা মনে মনে আবার আওড়ালে বেষ্টু ভাবি। নীর কিছুটা অবাক মিশ্রিত কণ্ঠে বলে, বেষ্টু ভাবি মানে? নিচে গেলেই বুঝবি, চল নিচে যাই। মানে নিচে গেলে বাবা তোকে দেখলে অনেক কথা শোনাবে। মাথা খারাপ হয়ে গেছে তোর। কিচ্ছু হবে না, আমি একা আসিনি, পাপাইরা সবাই এসেছে। কি? কিন্তু কেন? উফ, তুই বড্ড বেশি কথা বলিস বেষ্টু। নিচে আয়, তাহলেই দেখতে পাবি। শ্রাবণী নীরকে নিয়ে চলে যায়। শ্রাবণী বাবা ইতস্তত করে বলে, ভাইজান, আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। জানি মাফ করার না, তবুও পারলে মাফ করে দিবেন। এটা বলতে এসেছেন? তাহলে শুনুন বলি, আমি সায়নকে মাফ করে দিলাম। মানে আরেকটা কথা বলা ছিল। যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে আবার একটু বাইরে যেতে হবে। আসলে আমরা চাইছিলাম। কি? ওদের কথার মাঝে সায়নের চোখ যায় সিঁড়ির দিকে। সায়ন ঠোঁট কামড়ে হেসে রহস্যাত্মক স্বরে বলে, শুভ সকাল বউ। সায়নের মুখে বউ ডাক শুনে নীরের হার্ট অ্যাটাক হতেও হয় না। নীর চোখ বড় বড় করে সায়নের দিকে তাকায়। সায়নের দৃষ্টি তখনও নীরের দিকে। নীরের মনে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। নীর বিস্ময়পূর্ণ কণ্ঠে বলে, নীরের বিস্ময়পূর্ণ ফেস দেখে সায়ন ঠোঁট চেপে হাসে। শ্রাবণী বাবা নীরের বাবাকে বলে, ভাইজান, আমরা সবাই চাইছি নীরকে আমাদের বাড়ি ছোট বউ সায়নের বউ করে নিয়ে যেতে। শ্রাবণী বাবার কথা শুনে নীর টপ করে আকাশ থেকে পড়ে। নীর শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী খুশিতে নীরকে জড়িয়ে ধরে, কিন্তু মুহূর্তেই শ্রাবণী খুশি উধাও হয়ে যায় নীরের বাবার কথা শুনে। কিন্তু আমি চাইছি না আমি নীরকে ইউএস পাঠিয়ে দেব, এখানে আর রাখবো না। আমি চাই না আমার মেয়ের গায়ে কোনো দাগ লাগুক। ভাইজান, এমনভাবে বলবেন না। একটা মাত্র মেয়ে আপনার, ওকে এত দূরে পাঠিয়ে দিলে আপনারা থাকবেন কিভাবে? আর একটাবার নীরের ফেসের দিকে তাকিয়ে দেখুন, কয়েকদিনে মেয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। ওর তো কষ্ট হবে আপনাদের ছাড়া থাকতে। ভুল তো আমার ছেলে করেছে, সেই ভুলের শাস্তি নিষ্পাপ মেয়েটাকে কেন দিবেন? নীরের মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্য। এশা আর রিহি আমাদের মন মতো বউ। এখন আমি চাই আমার ছোট ছেলের বউও এমন ভালোই হোক। আর নীর আমাদের চেনা জানা মেয়ে, ও কেমন সেটা আমরা জানি। আপনি আর অমত করবেন না দয়া করে। উত্তরে মিজান সাহেব মৌন। সবার দৃষ্টি মিজান সাহেবের দিকে। শুধুমাত্র সায়ন ভাবশীলহীন দাঁড়িয়ে আছে, যেন এখানে কিছুতেই কিছু যায় আসে না। মিজান সাহেব একবার নিজের মেয়ের দিকে তাকিয়ে সায়নের দিকে তাকায়। ছেলেটা খারাপ না, স্বভাব চরিত্র সব দিক দিয়ে পারফেক্ট। মিজান সাহেব মৌনতা ভেঙে সায়নের বাবার দিকে তাকে প্রশ্ন ছুড়ে দেয়, এটা তো আপনার কথা, কিন্তু সায়নও কি আমার মেয়ে নীরাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? ও আমার মেয়েকে। মিজান সাহেবের কথায় সবাই সায়নের দিকে তাকায়। সায়ন আগের নাই দাঁড়িয়ে আছে। আয়াত সায়নের কানে ফিসফিস করে বলে, অ্যান্সার দে, গোলমাল পাকাবি না। বেশ কিছুক্ষণ নীরবতা যায়। সায়ন এখনো মৌন। নীরের বাবা হেসে বলে, আপনার ছেলের এ বিয়েতে মত নেই। ধরে ভেদে বিয়ে দেওয়া যায়, কিন্তু সংসার করানো যায় না। আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে না, বিয়েতে রাজিও না, তাই আমি মত দিতে পারলাম না। মাফ করবেন, একবার ভুল করেছি। দ্বিতীয়বার নীরের মা, ওদের নাস্তা দাও, আমি বাহিরে যাচ্ছি। নীরের পাসপোর্ট ভিসার জন্য একটু সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে। নীরের মা মাথা নাড়ে সম্মতি দেয়। নীরের বাবা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনি আন্টিকে বিয়ে করার সময় ফার্স্ট থেকে ভালোবাসতেন আঙ্কেল? সায়নের কথায় মিজান সাহেব দাঁড়িয়ে যায়। সবাই সায়নের দিকে তাকায়। মিজান সাহেব সায়নের দিকে ফিরে বলে, না। তাহলে তখন কি আন্টির বাবা জিজ্ঞেস করেছিল আপনি ওনার মেয়েকে ভালোবাসেন কিনা? বিয়েটা একটা পবিত্র বন্ধন, এখানে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব মিশ্রিত একটা মধুর সম্পর্ক, যার উপর ভিত্তি করে কোটি কোটি মানবী আজ জীবনযাপন করছে।
পৃথিবীর সবাই ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় না। বিয়ের পর নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব, ভালোবাসা, কর্তব্য সব আপনা আপনি আসে। আর ভালোবাসা শব্দটা আজকাল খুবই ফিকে। একবার আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, হাজারো প্রতিশ্রুতি দিয়ে তৈরি ভালোবাসা আজ অন্যের সংসার করছে। যাকে ছাড়া একটা সময় বাঁচবে না বলতো, সেই ব্যক্তি এখন খুব সুন্দরভাবে বেঁচে আছে। এইসব প্রেম ভালোবাসার মধ্যে কিছু নেই। ভালোবাসার মানেই এখন হাজারো মিথ্যে প্রতিশ্রুতি। এতটুকু বলে সায়ন থামে, নীরের দিকে তাকে স্মৃত হেসে বলে, আপনার মেয়েকে আপনি আমার হাতে তুলে দেবেন সেই আশায় আমি বসে থাকবো, এইটা ভাবা ভুল। আপনার মেয়ে আমার রেজিস্ট্রি করা বউ। সেই দিন রাতেই আমাদের বিয়ে হয়েছে। ভুলবশত হলেও বিয়েটা তো অমান্য করা যায় না। আপনার মেয়ে আমার অর্ধাঙ্গিনী। আর নিজের স্ত্রীকে নিজের করে নেওয়ার মতো পুরুষত্ব সায়ন চৌধুরীর মধ্যে আছে। আমি পুরুষ না। আপনার মেয়েকে বিয়ে না দিলেও ও আমাদের বাড়ির বউ, আর বিয়ে দিলে দ্বিতীয়বার বউ হবে, এইটাই। বাট আমার বউকে কোথাও পাঠাতে পারবেন না। নীর সায়নের বিয়ে করা বউ কথাটা যতটা না অবাক, উপস্থিতির সবাই তার থেকে কয়েক গুণ অবাক। নীরও পারছে না সায়নের মাথা দুভাগ করে দিতে। নীরের তো মনেই পড়ছে না নীরের সাথে সায়নের কবে বিয়ে হলো, আর ওই দিনই কখনই হলো। কবে বিয়ে হলো, কখন বিয়ে হলো? স্বপ্নে, কিন্তু কিভাবে আমি তো জানি না। আচ্ছা, আমার কি শর্ট টাইম মেমোরি লস হয়েছে? তোমাদের বিয়ে হয়েছে? মিথ্যে বলছি বলে মনে হয়। নীর তো আমাদের বলেনি। আমি না করেছিলাম, ভেবেছিলাম সময় হলে বলবো, কিন্তু এখন সব হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বলে দিলাম। নাও ডিসিশন ইয়োর। তাহলে তো হয়ে গেল, আমরা বিয়ে হয়ে গেছি। এখন আবার ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে সমাজ শহর জানিয়ে আমার ছোট পুত্রবধূকে ঘরে তুলবো। তুমি আর অমত করো না। বিয়ে আল্লাহর পবিত্র বন্ধন, এটা ভাঙার ক্ষমতা তোমার আমার কারণ নেই। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। নীরে মায়ের কথায় সবাই একমত পোষণ করে অজ্ঞত নীরের বাবাও রাজি হয়ে যায়। ওনার আর এখন কি করা, যা হবার তো হয়েই গেছে। নীরের বাবার সম্মতি পেয়ে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। শ্রাবণী নীরকে জড়িয়ে ধরে টুপ করে গালে একটা চুমু খেয়ে নেয়। সায়ন নীরের দিকে তাকিয়ে দেখে নীর এখনও বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে সায়নের দিকে তাকিয়ে আছে। সায়ন ঠোঁট চেপে বাঁকা হেসে সায়নের হাসি দেখে নীরের হৃদদ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। নীরের মা বাবা শ্রাবণী মা বাবাকে নিয়ে ঘরে যায়। শ্রাবণী দৌড়ে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরে সবাই খুশিতে সায়ন আর নীরের দিকে তাকায়। নীর তো এখনও এক ঘুরে রয়েছে, কি হচ্ছে সব মাথায় 100 ডিগ্রি উপর দিয়ে যাচ্ছে। সায়ন ধীর পায়ে নীরের কাছে এসে দাঁড়ায়। সবাই সায়ন আর নীরের দিকে তাকায়। নীর সায়নের দিকে তাকাতেই সায়ন নীরকে সিঁড়ি রেলিংয়ের সাথে চেপে ঠোঁট চেপে হেসে বলে, গেট টু রেডি মিসেস সায়ন চৌধুরী। সায়ন নীরের দিকে বেশ কিছুটা ঝুঁকে পড়ে। সায়নকে এভাবে ঝুঁকতে দেখে নীর চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে। সায়ন নীরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, গেট টু রেডি মাই ফলস ওয়াইফ মিসেস সায়ন চৌধুরী। 10 দিন পর ভার্সিটি আসায় সায়ন ম্যাম ক্লাসমেটদের উত্তর দিতে দিতে নীর বোর হয়ে গেছে। বর্তমানে ক্যাম্পাসে বড় বটতলায় গাল ফুলিয়ে বসে আছে। পাশে শ্রাবণী মিটিমিটি হাসছে। সামনে ইভা, সিনথিয়া। পৃথিবী নবম আশ্চর্য কিছু দেখার মতো বিস্ময় ভরার দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে আছে। শেষমেশ বিরক্ত নিয়ে বলল, বইন, তোর মুখের হাঁ অফ কর, নয়তো ডাস্টবিন ভেবে বিশ্ব শুদ্ধ মানুষ তোদের মুখের ভেতর আবর্জনা ফেলে দিয়ে যাবে, আর তোরা ঢোক গিলতে গিলতে গলা ধকরণ করে ফেলবি। ইভা থতমত খেয়ে বলল, নীর, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না তোর সাথে পুরো ফিল্ম কাহিনী হয়ে গেল, আর আমরাই মিস করে গেলাম। যাসনি কেন? বলেছিলি তো যাবি বিয়েতে। সিনথিয়া আমতা আমতা করে বলল, আসলে আমার ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম। ভালো করেছিস, এখন চুপ থাক, নয়তো কি যে করব জাস্ট ভাবতে পারছি না। ধ্যাত, আমি ভাবলাম নীরের শুভ ভাইয়ার সাথে বিয়ে হলে আমি একটু আদিত্য ভাইয়ার সাথে ইয়ে করব। ইয়েটা কি? আরে বুঝিস না, লুচু মাইয়া আদিত্য ভাইয়ের উপর ক্রাশ খাইছে। বই, তুই কি প্রতিদিন ক্রাশ খাস? না মানে এত এনার্জি পাস কোথায়? আমি কি করব, আদিত্য ভাইয়াকে দেখলেই আমি ক্রাশ খাই। ক্রাশ খাওয়ার মতো এত রুচি কোথায় পাস? রুচি চানাচুর খাস নাকি প্রতিদিন 10-12টা? জি না, তোরা কি বুঝবি এসবে? ইহা একটা বিগ বড় ট্যালেন্টের যা সবার থাকে না। কারো থাক আর না থাক, তোর আছে। আর শ্রাবণী, ওর কথা না হয় বাদই দিলাম, হিস্ট্রি শুরু হয়ে গেলে যুগ যুগান্তর পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। আচ্ছা, তার মানে তুই এখন শাইন ভাইয়ে হাফ বউ আর হাফ না হবো, তাই তো?
সিনথিয়ার কথা শুনে তিনজনই ভ্যাপাচাকা খেয়ে যায়। নীর কটবট দৃষ্টিতে সিনথিয়াকে ঝাড়ি দিয়ে বলে, ওই হিটলারের নাম নিলে তোকে আমি জাস্ট কাঁচা খেয়ে ফেলবো। নীর হনহনিয়ে চলে যায়। শ্রাবণী হাসতে হাসতে নীরের পেছনে দৌড় লাগায়। ইভা সিনথিয়া মুখ লটকে দাঁড়িয়ে থাকে। কিছু দূর আসতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে নীরকে জাপটে ধরে। নীর পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। তৎপর বিস্ময় ভরাট কণ্ঠে বলে, কে বই তুই এভাবে আইসা ধরলা? নীরের কথায় মেয়েটা মুখ তুলে নীরের দিকে তাকিয়ে টুপ করে গালে একটা চুমু খেয়ে শ্রাবণীকে জড়িয়ে ধরে। একটা চুমু খায়। শ্রাবণী গদগদ হয়ে বলে, রাহাপি তুমি? এত খুশি কেন? ব্যাপার কি? গুড নিউজ নাকি? বলো বোন বলো। 10 দিনে আমি এত এত সারপ্রাইজ পেয়েছি, এখন তোমারটাও শুনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেন? সেদিন যদি তুমি না যেতে তাহলে রাহাকে আমি পেতাম না কখনো নিজের করে। মানে সেদিন নীরবদের বাড়ি থেকে আসার পরেই শুভর বাবা আমার বাবা মাকে ডেকে পাঠায়। দেন ওরা আলাপ আলোচনা করে সেদিন রাতেই আমাদের বিয়ে দেয়। আর এসব কিছুর ক্রেডিট নীর আর সায়ন ভাইয়ের সাথেই কথা হয়েছে। আর এখন আসলাম নীরের সাথে দেখা করতে, প্লাস ধন্যবাদ জানাতে। ওই অপদার্থ কি তুমি বিয়ে করেছো? ছি, জীবনটা শেষ করলে। মানে? এখানে মানের কি আছে? আমি যদি রাহাতের জায়গায় থাকতাম আর আমার বয়ফ্রেন্ড তার বাবাকে আমাদের রিলেশনের কথা বলতে না পারতো, সেই দিনই ওইটাকে রাম ধোলাই দিয়ে অরজ একজনকে বিয়ে করে নিতাম। নয়তো সারা জীবন অবিবাহিত থাকতাম, তবু এমন বয়ফ্রেন্ডকে বিয়ে করতাম না। আমি কি করতাম? আমি আব্বুকে ভয় পাই। চরিত্রে ভীতু আসছে প্রেম করতে। শুধুমাত্র আপনার জন্য এখন আমাকে ওই হিটলারকে বিয়ে করতে হবে। আমার জন্য মানে? কেন? আপনি যদি সায়ান ভায়ান কায়ান নামক ওই হিটলার ভয়ঙ্কর পুরুষের কাছে হেল্প না চাইলেন, বিয়ের দিন এমন একটা হতো না। আপনি বলেছেন আপনাকে হেল্প করতে, তাই তো উনি আমাকে এভাবে তুলে নিয়ে গিয়ে আপনাকে হেল্প করলো। নীরের কথায় শুভ, আদিত্য, মাহির তিনজনই অবাক হয়। শুভ অবাক নিশ্চিত কণ্ঠে বলে, আমি কখন সায়ন ভাইয়ের কাছে হেল্প চাইলাম? এখন নাটক করবেন না। বিলিভ মি নীর, আমি সায়ন ভাইয়ের কাছে হেল্প চাইছি, কসম লাগে।